অর্ধনগ্ন হয়ে বিছানায় লেপ্টে আছে হিয়া। তার ছোট্ট দেহে কামড় এবং আঁচড়ের দাগ স্পষ্ট। শরীরের যন্ত্রণায় উঠে বসতে পারছে না। কিছুক্ষণ আগের ঘটনা মনে হতে চোখ থেকে অঝরে অশ্রু ঝরছে। ঠিক তার পাশে সাদা বেডশিট রক্তে মাখামাখি। কিছুটা দূরে সোফায় বসে আছে সেই নরপৈশাচ, নাম শিশির মির্জা। সে এক ধ্যানে ফোন স্ক্রল করছে। হিয়া এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নেয়। ঘৃণা হচ্ছে লোকটার প্রতি। কেন এমনটা করল তার সাথে? কি দোষ তার? কিছুই জানে না মেয়েটি। হঠাৎ শিশির তার দিকে তাকায়, তারপর ফোনটা পকেটে গুজে নেয়। ধীরে ধীরে সে হিয়ার সামনে এসে তার দিকে ঝুঁকে ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে ফিসফিস করে, এখন ম্যাডামের ঘুম ভাঙল তাহলে? আমি তো ভেবেছিলাম হসপিটালে যেতে হবে মনে হয়। তা কেমন ঘুম হলো জানেমান? হিয়া ঘৃণা মিশ্রিত দৃষ্টিতে তাকায়। এতে শিশিরের কোনো ভ্রুক্ষেপ দেখা যাচ্ছে না। তার ঠোঁটে এখনও হাসি। সে হিয়ার থুতুনিতে আলতোভাবে চুম্বন দিতেই হিয়া চেঁচিয়ে উঠে, টাচ করবেন না আমাকে, ঘৃণা লাগে আপনার স্পর্শ, ঘৃণা। বাট জানেমান, আমি তো অলরেডি তোমার সারা অঙ্গে টাচ করে ফেলেছি। সে খুব ধীর কণ্ঠে প্রতিধ্বনিত করে। সঙ্গে সঙ্গে হিয়া শিশিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চায়, তবে চুল পরিমাণ সরাতে পারে না। সে এখনও একই দৃষ্টিতে তাকিয়ে আছে। হিয়ার আগে গজগজ করতে করতে উঠে দাঁড়ায়। ঘড়ির কাঁটায় রাত তখন ৯টা, আর বাসার কেউ জানে না সে এখন কোথায় আছে। তাকে শিশির তুলে নিয়ে এসেছিল ভার্সিটি ক্যাম্পাস থেকে, কিন্তু কেন তুলে নিয়ে আসলো তার কোনো কারণ জানে না সে। তার জানা মতে সে এমন কোনো খারাপ কাজ করেনি যে তার সাথে শিশির এমন জঘন্য কাজ করল। সে নিজে নিজে কোনো রকম বেড থেকে নেমে যায়। ২ কদম এগিয়ে যেতেই নিজেকে সামলাতে পারে না। পড়ে যেতে যেতে কাঙ্ক্ষিত লোকটি ২ হাত আগলে নেয়। হিয়া ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। পরক্ষণেই শূন্যে ভাসছে দেখে পিটপিট করে তাকায়। শিশির কিছুটা ঝুঁকে ফিসফিসিয়ে আওড়াল, এইটুকু স্পর্শ সামলাতে পারিস না, তাহলে বাকি জীবন কিভাবে সামলাবি? একটু পুষ্টিকর খাবার খেয়ে নিজেকে স্ট্রং কর। এমন যন্ত্রণা রোজ রাতে সহ্য করতে হবে, আবারও দিনেও হতে পারে। আই ডোন্ট নো। শেষের কথা চোখ টিপে বলল। হিয়া কিছু বলতে গিয়েও পারে না। শরীর এতটাই ব্যথা যে কথা বলতেও ইচ্ছে হয় না। শিশির হিয়াকে কোলে নিয়ে ওয়াশরুমের দিকে হাঁটতে থাকে এবং পেছন ফিরে একজন মহিলা গার্ডকে উদ্দেশ্য করে আওড়ায়, হেই লেডি, আমার জানেমানের জন্য খাবারের ব্যবস্থা করো। রাত এখনও অনেক বাকি। এইটুকু শক্তি নিয়ে আবার সামলাতে পারবে না, ফাস্ট। শিশির হিয়াকে মেঝেতে নামিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই সে আর ১ সেকেন্ডও অপেক্ষা করে না। দ্রুত ভেতর থেকে দরজাটা আটকে দেয়। দরজার শব্দটা যেন তার ভাঙা বুকের ভেতর প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে। এরপর আর কোনো শক্তি থাকে না তার। শরীরটা দেয়ালে হেলিয়ে ধীরে ধীরে নিচে নেমে আসে। ওয়াশরুমের ঠান্ডা ফ্লোরে বসে পড়ে। ঝর্নার মতো চোখের পানি গড়িয়ে পড়ে। সে আর কান্না চেপে রাখতে পারে না। হাউ মাউ করে কাঁদতে থাকে। বুকের ভেতরটা এমনভাবে ব্যথা করছে, মনে হচ্ছে কেউ ভেতর থেকে ধারালো কিছু দিয়ে আঘাত করছে বারবার। শরীরের যন্ত্রণা তার কাছে কিছুই না। এই বুকের ব্যথাই সবচেয়ে অসহ্য। মনে হয় এই কষ্টের শেষ বুঝি কখনোই নেই। কেন এমন হয়? কেন অভাগা মেয়েদের জীবনেই এত দুঃখ এসে জমে? এই প্রশ্নগুলো বারবার তার মাথার ভেতর ঘুরতে থাকে, কিন্তু কোনো উত্তর নেই। হিয়ার জীবনটা শুরু হয়েছিল শোক দিয়েই। যেদিন সে পৃথিবীতে আসে সেদিনই এক ভয়ঙ্কর দুর্ঘটনায় তার বাবা মারা যান। জন্মের দিনেই বাবার ছায়া হারায় সে। কোনোদিন বাবার কোলে মাথা রেখে ঘুমানো হয়নি, কোনোদিন বাবা ডেকে ডাকাও হয়নি। ছোট্ট বয়স থেকেই সে বুঝে গেছে তার জীবনটা অন্যদের মতো স্বাভাবিক না। তারপর ১০ বছর বয়সে আরেকটা ধাক্কা। একদিন হঠাৎ করেই তার মা চলে যায়, চিরতরে। সবাই বলেছে তার মা আত্মহত্যা করেছে। কিন্তু কেন? কি এমন কষ্ট ছিল, কি এমন অন্ধকার ছিল, যার জন্য তার মা নিজের মেয়েটাকে একা রেখে চলে গেল? এই প্রশ্নের উত্তর আজও জানে না হিয়া। কেউ কোনোদিন তাকে সত্যিটা বলেনি, কেউ বোঝানোর চেষ্টাও করেনি। বাবার মৃত্যুর পর থেকে সে মামা বাড়িতে থাকে। শিশির তার মামাতো ভাই। এই মানুষটা তাকে সবচেয়ে বেশি ঘৃণা করত। তাকে ২ চোখে সহ্য করতে পারত না। কিন্তু কেন এমনটা করত জানা নেই তার। এমনকি কেন তার সাথে আজ এমন নোংরা কাজ করল সেটাও জানে না মেয়েটি। বাবার মৃত্যুর পর থেকে এই বাড়িটাই ছিল তার আশ্রয়। কিন্তু মায়ের মৃত্যুর পর যেন সবকিছু বদলে যায়। পরিচিত মানুষগুলো অচেনা হয়ে ওঠে। বাড়িটা আর আগের মতো নিরাপদ লাগে না। তার মামির চোখে সে ছিল এক অভিশাপ।
কথায় কথায় তাকে শুনতে হতো সে নাকি অপয়া। অপয়া বলার আরেকটি কারণ আছে। সে যখন অনেক ছোট তখন খেলার সময় তার মামাতো বোনকে কেউ একজন সিঁড়ি থেকে ফেলে দেয়। কে ফেলে দিয়েছিল কিছুই বুঝতে পারেনি হিয়া। তারপর গুরুতর আঘাতে সেই নিষ্পাপ বাচ্চা মেয়ে তাদের ছেড়ে চিরতরে চলে যায়, আর সেই দোষ হিয়ার হয়। সে আজও কাউকে বুঝাতে পারেনি সে নির্দোষ, এমনকি তার জন্যই নাকি তার মা আত্মহত্যা করেছে। এই কথাগুলো হিয়ার মনে বিষের মতো ঢুকে গেছে। সে জানে না সত্যিটা কি, শুধু জানে এই পৃথিবীতে তাকে দোষী বানানো খুব সহজ। কেউ বোঝে না একজন মেয়ের পক্ষে এসব কথা বয়ে নিয়ে বেঁচে থাকা কতটা কঠিন। ওয়াশরুমের ফ্লোরে বসে হিয়া দুই হাতে নিজের বুক চেপে ধরে। কান্নার শব্দ যেন গলা বেয়ে বেরোতে গিয়েও আটকে যায়। আজ সে শুধু কাঁদছে না, আজ সে নিজের ভাগ্যকেই প্রশ্ন করছে। যে বয়সে একজন মেয়ের ভালোবাসা, নিরাপত্তা আর আশ্রয়ের দরকার, সেই বয়সেই তাকে শিখে নিতে হয়েছে একা থাকা। আজ তার কষ্ট শুধু শরীরের নয়, আজ তার পুরো অস্তিত্বটাই ব্যথায় ভেঙে পড়েছে। প্রায় ঘণ্টাখানেক পর হিয়া ধীরে ধীরে বাইরে বের হয়ে আসে। চোখ দুটো এতটাই ভুলে গেছে যে ঠিকমতো খুলে রাখতে কষ্ট হচ্ছে। কান্নায় মুখটা টইটুম্বুর হয়ে আছে। সে নিঃশব্দে রুমের দরজা খুলে ভেতরে ঢোকে। চারপাশে একবার তাকিয়েই বুঝে নেয় শিশির রুমে নেই। এই মুহূর্তে সেটাই তার জন্য সবচেয়ে বড় স্বস্তি। হিয়া গুটি গুটি পায়ে বিছানার দিকে এগিয়ে যায়। প্রতিটা পা ফেলতেই মনে হচ্ছে শরীরটা আর বহন করতে পারছে না। শরীরটা ব্যথায় জর্জরিত, কিন্তু আজ তার থেকেও বেশি ক্ষতবিক্ষত মনটা। বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। ভাগ্য এতটা নিষ্ঠুর কেন? এইটুকু প্রশ্নই তার মাথার ভেতর ঘুরপাক খেতে থাকে। সে কি একটু সুখেরও যোগ্য ছিল না? নিজের বলতে যে সামান্য সম্মানটুকু ছিল, সেটাও নির্মমভাবে ছিনিয়ে নিল জঘন্য লোকটা। চোখের কোণে আবার অশ্রু জমে ওঠে। এই পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো ইচ্ছে তার নেই। মুহূর্তের জন্য মন চায় এই স্বার্থপর, নিষ্ঠুর দুনিয়াটা ছেড়ে বুকের ভেতর থেকে চিরতরে হারিয়ে যেতে, সব কিছু শেষ করে দিতে। কিন্তু না, সে এমনটা করবে না। যত কষ্টই হোক, যত অপমানই সইতে হোক, সে মুখ বুঝে সহ্য করবে। কারণ তার একটা উত্তর জানা দরকার। সে জানতে চায় তার মা কেন আত্মহত্যা করেছিল। এর পেছনে কি সত্যি শুধু হতাশা ছিল, নাকি লুকিয়ে আছে আরও কোনো ভয়ঙ্কর সত্য? এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত সে ভাঙবে না। ঠিক তখনই দরজা ঠেলে একজন মধ্যবয়সী মহিলা ভেতরে ঢুকে পড়ে, হাতে খাবারের প্লেট। তিনি ধীরে ধীরে হিয়ার কাছে এসে খাবারটা বাড়িয়ে দেন, কিন্তু হিয়া ফিরেও তাকায় না। মহিলাটি শান্ত কণ্ঠে বলে, ম্যাম প্লিজ একটু খাবার খেয়ে নিন, স্যার বলেছেন আপনাকে তাড়াতাড়ি খেতে। হিয়া অন্যদিকে মুখ ফিরিয়ে বসে থাকে, যেন ঘরের ভেতরে কেউ নেই। মহিলাটি আরও দু একবার অনুরোধ করে, কিন্তু হিয়া একেবারেই নিশ্চুপ। অবশেষে হিয়া বিরক্ত হয়ে যায়। হঠাৎ করেই সে খাবারের প্লেটটা ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে। প্লেটের শব্দে ঘরের নীরবতা ভেঙে চুরমার হয়ে যায়। হিয়া কর্কশ কণ্ঠে চেঁচিয়ে ওঠে, চলে যান এখান থেকে। কি ভেবেছেন আপনারা আপনার স্যার যা বলবে তাই হবে? নো নেভার। এটা আমার জীবন, আমি ঠিক করব কখন কি করব। এই রুম থেকে এখনই বের হয়ে যান, আর আপনার স্যারকে গিয়ে বলুন তার দেওয়া খাবার আমি মুখে তুলব না। মহিলাটি কোনো কথা না বলে মাথা নিচু করে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরেই দরজার শব্দ আবার শোনা যায়। এবার খাবারের প্লেট হাতে নিজেই এসে দাঁড়ায় শিশির। হিয়া তার উপস্থিতি টের পায় ঠিকই, কিন্তু একবারও ফিরে তাকায় না। এই মুহূর্তে যদি পৃথিবীর সবচেয়ে পাপী মানুষটাকে তার সামনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করা হয় কে সবচেয়ে নিকৃষ্ট, তার উত্তর একটাই, শিশির মির্জা। এই লোকটা তার কাছে শুধু পাপী নয়, সে এক নিকৃষ্ট নেকড়ে, যে নিজের লালসা আর ক্ষমতার জোরে একটা ফুলের মতো নিষ্পাপ মেয়েকে কলঙ্কিত করতে একবারও ভাবেনি। এই লোকটার অস্তিত্বটাই এখন হিয়ার কাছে ঘৃণার প্রতিচ্ছবি। শিশির নিঃশব্দে হিয়ার পাশে এসে বসে। তার চোখে মুখে কোনো অনুশোচনা নেই, নেই এক ফোঁটা মানবিকতা। যেন এই মুহূর্তে হিয়ার যন্ত্রণাটাও তার কাছে এক ধরনের অধিকার। সে কোনো কথা না বাড়িয়ে প্লেট থেকে এক লোকমা ভাত তুলে ধীরে ধীরে হিয়ার মুখের দিকে এগিয়ে দেয়। কিন্তু হিয়া সঙ্গে সঙ্গেই মুখটা অন্যদিকে ফিরিয়ে নেয়। খাবো না আমি। শিশির আবার চেষ্টা করে, আরেকবার, তারপর বার কয়েক। প্রতিবারই হিয়া মুখ ফিরিয়ে নেয়, যেন ওই খাবার নয়, ওই লোকটার স্পর্শটাই তার কাছে বিষ। অবশেষে শিশির বিরক্ত হয়ে হিয়ার মুখ ধরে জোর করে নিজের দিকে ঘোরাতে যায়। ঠিক তখনই হিয়া তার হাত ঠেলে দিয়ে হঠাৎ চেঁচিয়ে ওঠে, কি পেয়েছেন কি আপনি? আপনি যা বলবেন তাই শুনবো আমি? খাবো না বললাম তো, তবুও জোর করছেন কেন? তার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে, কণ্ঠ কেঁকে উঠছে অসহায়তায়। সে গলা ভারী করে আবার বলে,
চলে যান এখান থেকে, আমার শেষ সম্বলটুকু তো কেড়েই নিয়েছেন, এখন আবার কি নিতে চান? এই কথাগুলো যেন শিশিরের অহংকারে আগুন ঢেলে দেয়। মুহূর্তেই তার মুখ বদলে যায়। হঠাৎ করে শিশির গর্জন তুলে ওঠে এবং কোনো কথা না বলেই হিয়ার গালে পরপর কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড়ের শব্দে ঘরটা কেঁপে ওঠে। তুই শিশির মির্জার মুখের ওপর কথা বলিস? এত টর্চার করার পরেও শরীরের তেজ কমেনি দেখছি। জাস্ট ওয়েট। এই কথা বলেই সে হিয়ার চুলে মুঠি ধরে, এক ঝটকায় টেনে নিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে দেয় তাকে। হিয়া ব্যথায় চিৎকার করতেও পারে না। মাথাটা মেঝেতে আছড়ে পড়তেই চোখের সামনে অন্ধকার নেমে আসে। শরীরটা নিথর হয়ে পড়ে, কিন্তু বুকের ভেতরটা তখনও ছটফট করছে ভয় আর ঘৃণায়। এই মুহূর্তে হিয়া বুঝে যায়, এই লোকটার কাছে সে মানুষ নয়, সে শুধু একটা খেলনা, যাকে ভাঙা যায়, ছুঁড়ে ফেলা যায়, আবার ইচ্ছে মতো তুলে নেওয়া যায়। শিশির নিজের রাগ